হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা নেপালকে আপনি যতটা শান্ত দেখেন, তার ইতিহাস ততটাই ঢেউ খেলানো। যুগে যুগে প্রাসাদ ষড়যন্ত্র, ক্ষমতার লড়াই আর আত্মঘাতী বিরোধের শিকার হয়েছে এই হিমালয় কন্যা। ২.৫ শতকের রাজতন্ত্র থেকে শুরু করে ২০০৮ সালের প্রজাতন্ত্র। নেপালের ইতিহাস সহজ ছিল না কখনোই। রাজা যেখানে ছিল দেবতাতুল্য, সেখানে রাজতন্ত্রের পতন হলো কিভাবে? কিভাবে এলো প্রজাতন্ত্র? শুরুটা ১৭৬৯ সালে। গোর্খা রাজা পৃথ্বীনারায়ণ শাহ বিচ্ছিন্ন উপত্যকা ও পাহাড়ি রাজ্যগুলো এক করে নেপালের ভিত্তি স্থাপন করেন। কাঠমান্ডু জয় শুধু সামরিক সাফল্য ছিল না, ছিল রাষ্ট্র গঠনের প্রারম্ভ। তিনি বুঝেছিলেন, দক্ষিণে ভারতবর্ষ আর উত্তরে চীনের মাঝখানে টিকে থাকতে গেলে কূটনৈতিক ভারসাম্য জরুরি। বাজার, রাজস্ব, সামরিক শৃঙ্খলা ও প্রশাসন শক্তিশালী করতে হবে। কিন্তু শাসন ব্যবস্থার ভেতরে ক্ষমতার টানাপোড়েন থামে না। রাজ পরিবারে ছিল উত্তরাধিকার সংকট, দরবারে ছিল প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী, কখনো ভাই বনাম ভাই, কখনো পুত্র বনাম পিতা। সেই দুর্বলতার সুযোগেই ১৮৪৬ সালে ঘটে কুখ্যাত কোট হত্যাযজ্ঞ। রাতের দরবারে মুহূর্তে বদলে যায় ক্ষমতার সমীকরণ। জং বাহাদুর রানা প্রধানমন্ত্রী হন এবং ১০০ বছরের বেশি সময় রানা বংশই নেপালের ভাগ্য নির্ধারণ করে। রাজা থাকেন প্রতীকী রূপে, কার্যত শাসন চলে রানাদের হাতে। দেশ বাইরে থেকে ক্রমশ বিচ্ছিন্ন, ভেতরে কঠোর নিয়ন্ত্রণ, বংশকেন্দ্রিক প্রশাসন ও দুর্নীতির বিস্তার। এই ছিল সেই শাসনের রূপরেখা। দৃশ্যপট বদলে যায় ১৯৫১ সালে। জনতার চাপ, নেপালি কংগ্রেসের আন্দোলন এবং ভারতের মধ্যস্থতায় রানা শাসনের পতন ঘটে। রাজা ত্রিভুবন দেশে ফিরে আসেন, গণতন্ত্রের আশা জাগে। কিন্তু নতুন ব্যবস্থায় দলীয় বিবাদ, প্রশাসনিক অদক্ষতা ও প্রতিষ্ঠাগত দুর্বলতা মাথা চাড়া দেয়। রাজা ও নির্বাচিত রাজনীতির টানাপোড়েনও বাড়তে থাকে। ১৯৬০ সালে রাজা মহেন্দ্র নির্বাচিত সরকার ভেঙে দেন। ২ বছর পর চালু করেন পঞ্চায়েত ব্যবস্থা। দাবি করেন গণতন্ত্র পশ্চিমাদের পণ্য, নেপালের জন্য নয়। রাজনৈতিক দল নিষিদ্ধ, সংবাদ মাধ্যমের কণ্ঠরুদ্ধ, নাগরিক স্বাধীনতা সংকুচিত হল। উন্নয়নের কিছু প্রকল্প এগোলেও গণতান্ত্রিক জবাবদিহি অনুপস্থিত। ১৯৭২ সালে রাজা মহেন্দ্রের মৃত্যুর পর সিংহাসনে বসেন রাজা বীরেন্দ্র। শিক্ষিত, সংস্কার মনা বীরেন্দ্র শান্তির ধারণা সামনে আনেন। এমনকি নেপালকে নিরস্ত্রীকরণ ও শান্তির অঞ্চল হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টাও করেন। তবু কাঠামোর ভেতর যে ক্ষমতার অসমতা ছিল তা রয়ে যায়। বিশ্ব রাজনীতি বদলাচ্ছিল, দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক দাবিও বাড়ছিল। ফলে ১৯৯০ সালে জনতার আন্দোলনের চাপ বাড়ে। পঞ্চায়েত ব্যবস্থা বাতিল হয়। ৯ নভেম্বর ১৯৯০ সালের সংবিধানে বহুদলীয় সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু রাজসভার বিশেষ ক্ষমতা, সেনা ও প্রশাসনে প্রাসাদের প্রভাব এবং দলগুলোর নিজস্ব বিভাজন, সব মিলিয়ে অস্থিরতা কমল না। ১৯৯৬ সালে ফেব্রুয়ারিতে শুরু হয় মাওবাদী বিদ্রোহ। সামাজিক বৈষম্য, প্রান্তিক জনগোষ্ঠীর বঞ্চনা, জমি ও কর্মসংস্থানের সংকট সশস্ত্র আন্দোলনের রসদ যোগায়। দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতে হাজারো মানুষের প্রাণ যায়। রাষ্ট্রের সক্ষমতা ক্ষয়ে যায়, পাহাড়ি জনপদে সরকারের উপস্থিতি দুর্বল হয়, আর রাজতন্ত্রের নৈতিক কর্তৃত্বেও চিড় ধরে। এই উত্তাল প্রেক্ষাপটেই আসে নেপালের ইতিহাসের এক কালো রাত। ২০০১ সালের ১ জুন নারায়ণহিতি রাজপ্রাসাদে ভোজসভা চলছিল। মুহূর্তে গুলি, মুহূর্তে মৃত্যু। রাজা বীরেন্দ্র, রানী ঐশ্বর্য, রাজকুমার নিরঞ্জন সহ রাজপরিবারের একাধিক সদস্য নিহত হন। গুরুতর আহত অবস্থায় যুবরাজ দীপেন্দ্রকে পাওয়া যায়। তদন্তে তাকে অভিযুক্ত করা হয়। কোমায় থাকা অবস্থাতেই উত্তরাধিকার সূত্রে রাজা ঘোষণা করা হয় দীপেন্দ্রকে। ৩ দিন পর তিনি মারা গেলে সিংহাসনে বসেন দীপেন্দ্রর চাচা, বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র। দীপেন্দ্রকে হত্যাকারী বলা হলেও জনগণের ধারণা ভিন্ন। অনেকে মনে করতেন এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র বা জ্ঞানেন্দ্রর ভূমিকা থাকতে পারে। গুজব ও সন্দেহে রাজতন্ত্রের প্রতি আস্থা তলানিতে ঠেকে। তদন্তে স্বচ্ছতার অভাব ও তথ্য বিভ্রাট আস্থার এই সংকটকে আরও গভীর করে। সেই সংকটময় পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে রাজা জ্ঞানেন্দ্র ১ ফেব্রুয়ারি ২০০৫ সালে জরুরি অবস্থা জারি করেন এবং নির্বাচিত সরকার ভেঙে সরাসরি ক্ষমতা হাতে নেন।
রাজতন্ত্র ফের কর্তৃত্ববাদী পথে হাঁটা শুরু করে। জ্ঞানেন্দ্রর এই পদক্ষেপ নেপালের রাজতন্ত্রের রাজনৈতিক ভিত্তিকে পুরোপুরি ধসিয়ে দেয়। মূলধারার রাজনৈতিক দলগুলো মাওবাদীদের সঙ্গে সমঝোতায় আসে। জনতার সমর্থন পায় সমন্বিত গণ আন্দোলন। 2006 সালের এপ্রিল জুড়ে বিক্ষোভে উত্তাল থাকে গোটা দেশ। লক্ষ লক্ষ মানুষ অংশ নেয় ধর্মঘট, মিছিল ও অবরোধে। 24 এপ্রিল 2006 সালে রাজা জ্ঞানেন্দ্র সংসদ পুনর্বহালের ঘোষণা দিতে বাধ্য হন। এরপর ধারাবাহিক আলোচনায় 21 নভেম্বর 2006 সালে সরকার ও মাওবাদীদের মধ্যে স্বাক্ষরিত হয় শান্তি চুক্তি। অস্ত্রবিরতি হল, বিদ্রোহী দল মূলধারার রাজনীতিতে ফেরার রাস্তা পেল, আর রাষ্ট্র কাঠামো পুনর্লিখনের প্রক্রিয়া শুরু হলো। 2007 সালের অন্তর্বর্তী সংবিধান রাজতন্ত্রের অধিকাংশ ক্ষমতা খর্ব করে রাষ্ট্রকে প্রজাতান্ত্রিক ধারায় নেয়। চূড়ান্ত সিদ্ধান্ত আসে 2008 সালের 28 মে। নবনির্বাচিত গণপরিষদের প্রথম অধিবেশনে নেপালকে আনুষ্ঠানিকভাবে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। কদিন পরেই জ্ঞানেন্দ্র প্রাসাদ ছাড়েন, নারায়ণহিতির জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়। এটাই সেই মুহূর্ত যখন দেবতাতুল্য রাজা সাধারণ নাগরিক হয়ে গেলেন, আর রাষ্ট্র ক্ষমতার উৎস হলেন জনগণ। রাজা যেমন সাধারণ নাগরিক হয়ে যেতে পারেন, তেমনি সাধারণ নাগরিকও রাষ্ট্রের মালিকানা দাবি করতে পারেন, যেমনটা ঘটেছে সেপ্টেম্বর বিপ্লবে। ক্ষমতার পালাবদল স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জনতার আস্থা ছাড়া সে ক্ষমতা স্থায়ী হতে পারে না। রাজতন্ত্র হোক বা প্রজাতন্ত্র, কাঠামো যদি জবাবদিহিমূলক না হয়, নিয়োগ ও সম্পদের বন্টনে যদি স্বজনপ্রীতি প্রাধান্য পায়, রাষ্ট্র যদি তরুণদের স্বপ্নকে স্থান না দেয়, তবে রাস্তাই হয়ে ওঠে সমাধানের জায়গা। নেপাল আজও সেই কঠিন পরীক্ষার সামনে। যদি নীতিনিষ্ঠ নেতৃত্ব, স্বাধীন প্রতিষ্ঠান এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়, তবে হিমালয়ের ছায়াতলে দাঁড়িয়ে থাকা এই দেশটি অস্থিরতা পেরিয়ে স্থিতির পথে এগোবে। আর ব্যর্থ হলে সেপ্টেম্বরের উত্তাল দিনগুলো আবার ফিরে আসতে পারে নতুন অধ্যায়ের সূচনা লিখতে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।